স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। একাদশ জাতীয় সংসদে যোগ দিতে শপথ নেওয়ার সময় শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল। বিএনপি থেকে নির্বাচিত 6 জনের শপথ গ্রহণ, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চলছে নানা রাজনৈতিক গুঞ্জন। এদিকে তৃণমূল থেকে আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজানো হবে বলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসব সহ সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন রাজনীতির যোগ বিয়োগ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসু। স্বাগত আপনাদের হাবিবুর রহমান। মানে এই মুহূর্তে আসলে রাজনীতির যেই অবস্থা, তাতে সংসদে যোগ দেওয়া না দেওয়ার প্রশ্নে আমরা যতটা আলোচনা দেখি, বিএনপির নীতি নির্ধারণের অবস্থান থেকে সেটা খুবই স্পষ্ট যে আপনারা যাচ্ছেন না। কিন্তু তারপরেও এইটি মানে কোনোভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদের দিক থেকে আমরা দেখছি যে তারা গত কয়েকদিনেও যেসব মন্তব্য করেছেন তাতে মনে হয় যে তাদের মধ্যে যাওয়ার একটা আগ্রহ আছে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায়। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আজকে অনুষ্ঠান শুরুতেই আমি শ্রীলঙ্কায় ঘটনায় যারা নিহত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের ফুটফুটে একটা বাচ্চা শিশু জায়ান, সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি, সে শহর যারা ঘরে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার আমরুল হক গতকাল মারা গেছেন, তার আত্মার শ্রদ্ধা নিবেদন করে আমি এইভাবে বলতে চাই, আসলে আমরা বিভিন্ন জায়গায় যখন মিডিয়াতে যাই এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হই। সাংবাদিকের সাথে কথা বলতে গেলেও তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা কিন্তু আমাদের দলের ভিতরে কিন্তু এই ধরনের কোনো আলোচনা নেই যে আমাদের যারা 6 জন নির্বাচিত বা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন তারা সংসদে যাবেন কি যাবেন না, যা উচিত কি উচিত না, এগুলো আলোচনাই হয় না। কারণ একটি, প্রথমেই আমরা সিদ্ধান্তই নিয়েছি বা আমাদের দলের সিদ্ধান্ত যে 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন হয় না, নির্বাচনটা হয়েছে 29শে ডিসেম্বর। অর্থাৎ সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে 6 জন হোক আর 60 জন হোক যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ এই আলোচনাটা আমাদের কাছে একদমই নেই। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়েও অনেক সময় কথা হয় এবং অনেকে বলার চেষ্টা করে যে খালেদা জিয়া প্যারোলে না, যদি আওয়ামী লীগের সংসদ সদস্যরা কি বিএনপির সংসদ সদস্যরা যদি শপথ গ্রহণ করে তাহলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। এটি আওয়ামী লীগের মধ্যে মনে আলোচনা হয় না, আমাদের মধ্যে এই আলোচনাটা নেই। এখন প্রশ্ন যে যারা নির্বাচিত হয়েছে, আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন জন বলার চেষ্টা করেন যে তাদের উপরে অনেক চাপ আছে তাদের এলাকা, তারপরে আমার মনে হয় না যে সবাই কথাটা বলছে। কারণ আমি যাদেরকে চিনি, বিশেষ করে মির্জা ফখরুল আলমগীর পার্টির মহাসচিব, উনি নিজের থেকে বলেছেন যে এই সংসদ যে নির্বাচন হয়েছে ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করেছি, তা যাওয়ার প্রশ্ন ওঠে না। আমাদের একজন প্রবীণ নেতা আছে আব্দুল সাত্তার ভাই, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন 4-5 বার, পরে উনিও ওনারও এর ভিতরে নতুন কিছু আছে বলে আমার ধারণা, যে যাওয়ার আগ্রহ। আমাদের হারুন জয়েন্ট সেক্রেটারি, আমাদেরও এর আগে 2বার নির্বাচিত হয়েছে। আমিনুল ওখানে আমাদের বিএনপি হ্যাঁ, আমাদের যেটা একটা সন্দেহ ছিল, বিশেষ করে বগুড়া একজন ডাব্বানকা নির্বাচিত হয়েছে আমাদের সমর্থনে, ওইটা এবং ঠাকুরগাঁ মহাসচিবের এলাকা, এই দুইটা নিয়ে আমাদের ভিতরে একটা ছিল। কিন্তু বগুড়া যিনি নির্বাচিত হয়েছেন অন্য মার্কান ধানের শেষ না নিয়েও তিনিও বলেছেন যে না, আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। তাহলে বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণের সময় পার হয়ে গেলেই বা কি, না গেলেই বা কি, এটা নিয়ে আমাদের ভিতরে কোনো আলোচনা নেই, না থাকারই কথা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তির কথা যেটা বলা হয়, অনেক জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হই। আমি যতটুকু তাকে জানি, ধরেন আমরা যারা টেলিফোন টক শোতে আসি, আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু সবাই সব ঘটনার সাথে সম্পৃক্ত না। আমিও সব ঘটনার সাথে সম্পৃক্ত না, কিন্তু এখানে আমি সম্পৃক্ত এই কারণে, 1/11 সেই মানে অশুভ শক্তি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, যেটা আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসাবে আওয়ামী লীগ সেই অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে যোগদান করেছিল, তখন তারেক রহমানকে গ্রেপ্তার করলো। পরবর্তী সময় আরাফাত রহমান কোকোকে, আমার 2 দিনেই তারেক রহমানকে গ্রেপ্তার করার জন্য ম্যাডাম খালেদার সঙ্গে কথা হয়েছে, আরাফাত রহমান কোকো সেদিনও আমার কথা হয়েছে। এবং একটা পর্যায়ে 1/11 সরকার, অসভ্য সরকার বলেছিল যে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপনি চলে যান। উনি বলেছিলেন যে না,
তারপরে তারেক রহমানকে সহজান, তা উনি বলছেন না, আমি দুটি সন্তান না, বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তানের আমি মা, অর্থাৎ তাদের এই অবস্থা ফিরে আমি যাব না। ওনার না যাওয়ার সিদ্ধান্ত, সেদিন নিজের ছেলেদের জীবন বিপন্ন হবে জেনেও উনি বাইরে যাওয়ার চেষ্টা করেন নাই বা বাইরে যান নাই। আপনারা জানেন যে প্লেন রেডিও কত, তারপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। ওই সিদ্ধান্ত নিয়ে যদি উনি চলে যেতেন, আল্লাহ না করুক, আরাফ রহমান কোকো হয়তো আমাদের মাঝে এখনো থাকতেন। আবার যদি আমরা ওই হিসাবে বিশ্বাস করি মুসলিম হিসাবে, তার হায়াত নাই, সে মারা গেছে, সেটা তো ধরি। কিন্তু যদি চলে যেতেন, আজকে ওনাকে কিন্তু এই শবে রাত্রে জেলখানা কাটতে হতো না। কিন্তু হাবিব ভাই দেখেন, খালেদা জিয়ার মুক্তির যেই পথ আছে, একটা এই পথ, সেই পথের আমি বলি আদালতের মাধ্যমে আর একটা আন্দোলনের মধ্যে আমি ওই জায়গায় আসতেছি যে একটা মানুষ কখন একটা মানুষকে ধর লাভ মানে লোভ দেখানো হয়, তাদের লোভ না থাকে, তাকে লোভ দেখে লাভ নাই। যেন আমাদের এরশাদের গভর্নমেন্ট, আমাদের আসিফ ভাইদের গভর্নমেন্ট অনেক প্রেশার ক্রিয়েট করেছিল আমার উপরে, লাভ লোভ সব। আমি বলেছি যে আমাকে লোভেও কিছু করানো যাবে না, আর গুলি ওটা তো আমার প্রিয় জিনিস, খেলিবার কোনো সমস্যা নেই। তো আমাদের টলাতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। ওনার ছেলেদের জীবন বিপন্ন জেনেও যিনি মনে সরকারের সাথে আপোষ করেননি, আর উনি আপোষ করেন নাই বলেই আজকে প্রধানমন্ত্রী সেদিন দেশে ফিরে আসতে পেরেছিলেন। সেই বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য, তার জীবন বাঁচানোর জন্য এরকম একটা অনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, জোর করে বদ্ধরাতের সরকারের সাথে উনি আলাপ করে তার কাছে উনি অ্যাপ্লিকেশন দিবেন যে আমি প্যারোলে যেতে চাই, আমার চিকিৎসা পাওয়া যায়, আমার মনে হয় না। যে কোনো আলোচনায় এই সরকারের সাথে করে ওনার নিজের জীবন বাঁচানোর জন্য, আমরা যদি বিএনপির সমস্ত নেতাকর্মী, আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই যে ওনার চিকিৎসা হওয়ার জন্য যে কোনো শর্তে আমি রাজি আছি। আমি রাজি হলে কী হবে, উনি তো রাজি হবেন না। উনি সারাটা জীবন উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় সংগ্রাম করেছেন। উনি নিজে ওনাকে যারা আগে দেখেছেন রাজনীতি যোগদানের আগে, তখন উনি খুঁড়িয়ে হাঁটতেন না, আন্দোলন করতে এসেই কিন্তু উনি আঘাতপ্রাপ্ত। আমরা আপনার কাছে আবার যখন আসবো তখন এই জিনিসটা একটু জানবো যে আন্দোলনের ব্যাপারে আপনারা প্রস্তুতি কি নিচ্ছেন। আমি একটু আফজাল ভাইয়ের কাছে যেতে চাই। আফজাল ভাই, দলের ব্যাপারে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীও বলেছেন যে দলের ভিতরে আওয়ামী লীগের একটা পুনর্গঠন প্রয়োজন, তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেই ব্যাপারে তথ্য সংগ্রহ এবং কাজ করার জন্য আপনারা বেশ কয়েকটা কমিটিও করেছেন। আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য বা মানে কোনো ধরনের পরিবর্তনের কোনো প্রস্তুতি আপনারা নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। দলের বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে যেহেতু হাবিব ভাই আমাদের এখানে কথা বলেছেন, হ্যাঁ, এবং আমি তার প্রতি সম্মান রেখেই বললাম যে হাবিবুর রহমান হাবিব সাহেব যে এতদিনেও বিএনপির আস্থা এবং বিশ্বাসের জায়গায় যেতে পারে নাই, তা কিন্তু এই সব তার যে বিভিন্ন সময় টকশোতে বক্তব্য দিয়েই তার যে আপ্রাণ চেষ্টা যে বিএনপির নেতা কর্মীরা এক ধরনের দ্বিধাগ্রস্ত, হতাশাগ্রস্ত, তাদের নেতৃত্ব সম্পর্কে এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগতেছে, সেখানে জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উনি কিন্তু প্রতিনিয়ত সত্য মিথ্যার আশ্রয় নিয়ে এবং বিএনপির মূল নেতৃত্বের বিশ্বাস বা মানে বিশ্বাস ভাজন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা আমি মনে করি যে ভালো দিক, এবং এটা উনি করুক, সেটা আমার কোনো আপত্তির জায়গা না। তবে যেটা বলতে চাই যে আজকে এই যে নির্বাচনের পর থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে নির্বাচন আগামী 5 বছর এই একই বক্তব্য মানে সেই হিজ মাস্টার ভয়েসের মতো শুনতেই থাকবো, কিন্তু বাংলাদেশটা কিন্তু সেই জায়গায় নেই। বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি হচ্ছে, এবং গত প্রায় 10 বছরের যে উন্নয়ন অগ্রগতি, এই অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা ধারাবাহিকতা বজায় রাখার জন্য মানুষ এই সরকারকে ভোট দিয়েছে, এবং ভোট দিয়েছে বলেই কিন্তু সরকার তার কাজটি করতে পারছে। এখন যারা সরকারকে সহ্য করতে পারে না, দেশে উন্নয়ন অগ্রযাত্রাকে যারা সহ্য করতে পারে না, যারা শান্তি চায় না, গণতন্ত্র চায় না, এবং যে কথা দিয়ে আজকে আমি বক্তব্য শুরু করতে চেয়েছিলাম, আমি গভীর শোক প্রকাশ করছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রবীণ জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম, তার দৌহিত্র জাহান চৌধুরী আজকে ওই শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় সেখানে যে 290 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তার সাথে তিনিও প্রয়াত হয়েছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে একদম শিশুর মৃত্যু,
এটা আমাদের যেভাবে তাড়িত করে আলোড়িত করে, সত্যি এটা কষ্টদায়ক, দুঃখজনক। তার পরিবারকে এই শোক সইবার শক্তি আল্লাহ দেখ। তবে যে কথাটি এখানে বলছি যে এই যে বৈশ্বিক যে সমস্যাগুলো, বাংলাদেশও সেই থেকে তো মুক্ত নয়। আমরা একটা গণতান্ত্রিক, উন্নত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত সমাজ গঠনের জন্য, শান্তির সমাজ গঠনের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে যে বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশ আবার নরকে পরিণত হতো। এই বাংলাদেশে অতীতে 13, 14, 15 সালে যেভাবে বাংলাদেশে মানুষ হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলো চলতেই থাকে অবিরতভাবে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। আর বিএনপির ভিতরকার যে সংকটের কথা আপনি বললেন, যে আজকে তাদের যে দলের এমপিরা তারা কীভাবে শপথ গ্রহণ করবেন না করবেন, এটা তাদের একান্তই দলের ব্যাপার। তবে আমি যেটা মনে করি, তাদেরকে মানুষ ভোট দিয়েছে, এলাকার মানুষ যে বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সেই বিশ্বাসটা তাদের রক্ষা করা উচিত। কারণ রাজনীতি তো সব বড় মানে শেষ কথা না, তার চেয়েও কিন্তু মানুষের সাথে সম্পর্কটা বড় কথা। আজকে বিএনপি মানুষের কাছ থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই যে এই যে 6 জন নির্বাচিত হয়েছে, নির্বাচনে আপনাদের ভাষায় বিএনপির ভরাডুবি, বিএনপিকে একেবারেই প্রত্যাখ্যান করেছে, কিন্তু এরকম একটা অবস্থায় রাজনৈতিকভাবে একটা ডিসইকুইলিব্রিয়াম যে তৈরি হয়েছে বাংলাদেশে, সেইটা আওয়ামী লীগ কীভাবে দেখছে? মনে করেন বিএনপি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনটা বলার একটা জায়গা তো থাকতে হবে, এবং সেটা আসুদ ভাইরা জাতীয় পার্টিতে থেকে সেই প্ল্যাটফর্ম তৈরি করতে পারছেন না। একদম একটা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনার কাছ থেকে জানতে চাই। না, হ্যাঁ, আপনার এই কথাটা কিন্তু খুবই যৌক্তিক। আসলে বাংলাদেশে যে ওই যে একটা স্পেস তৈরি হওয়া, যে বিরুদ্ধ মত একটা মানে যৌক্তিক আলোচনা করার জন্য পার্লামেন্টে অথবা সরকারের একটা ওইভাবে সমালোচনা করার মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের অভাব তো কিছুটা আছেই। আওয়ামী লীগের নেতাদের কথা যারা সরকারে নাই, তাদের বক্তব্য শুনলেও মনে হয় না যে সরকার কোনো রকমে ভুল করে বা রাষ্ট্রযন্ত্র কোনো ভুল করে। এইটা আসলে অন্য কারণে। এই সংকট কিন্তু বাংলাদেশের এই কয়েক মাসের সংকট না। এই সংকট কিন্তু যে প্রতিষ্ঠানগতভাবে আওয়ামী লীগ যখন বাংলাদেশে মানে দল হিসাবে কাজ শুরু করেছে, তখন থেকে কিন্তু এই সংকটটা যেমন যুক্তফ্রন্ট নির্বাচনের সময় কিন্তু দেখেন যে এই যে ওই যে ধারার রাজনীতি, জাতীয়তাবাদী ধারার রাজনীতি, সেই রাজনীতির সাথে কিন্তু এই যে অন্য রাজনীতি, দ্বিজাতিত্বের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি টিকতে পারে না। তারপর দেখেন 70-এর নির্বাচন, স্বাধীনতার পক্ষে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, সেখানেও কিন্তু এর বিরুদ্ধ মতটা টিকতে পারে নাই। হ্যাঁ, এবং তারপর 73-এর নির্বাচন একই কথা। তারপরে পরবর্তী সময় দীর্ঘ সময় গ্যাপ আছে 21 বছর। তারপরে আসেন 96 সাল, অথবা তারপরে 2008, মানে 14 অথবা 19। এই যে একটা মানে আওয়ামী লীগের যে ব্যাপক জয়কার, এটা তো ঐতিহাসিকভাবে সত্য ঘটনা। এর বাইরে যে প্রতিষ্ঠানগতভাবে রাজনৈতিক দল, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যে তৈরি হওয়া বাংলাদেশে, সেইটা কিন্তু তৈরি হয় না। এর দায়িত্ব কিন্তু যারা এই দলগুলো প্রতিষ্ঠাতা অথবা এই দলগুলো তৈরি করছে আওয়ামী লীগের বাইরে, তারা কিন্তু এড়িয়ে যেতে পারে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বাইরের যে রাজনীতি, সবসময় কিন্তু তারা একটা পজিটিভ রাজনীতির জায়গায় কিন্তু অনেকেই ছিল না, এবং নেগেটিভ রাজনীতি, এবং বিভিন্ন সময় দেখা যায় যে নেগেটিভ রাজনীতির সন্নিবেশটা এক জায়গায় হয়, এবং সেই এক জায়গায় হওয়ার কারণে তাদের যে ব্যক্তি মানে অথবা যে দলীয় রাজনীতি, সেটা কিন্তু ওই নেতিবাচক রাজনীতি, যে আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে। কীভাবে বিরোধিতা করতে হবে? আওয়ামী লীগ ভারত বিরোধী, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে ধর্ম থাকবে না, মসজিদে উলুধ্বনি হবে, এই যে সামগ্রিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আপনারা কি করেছেন? বিএনপি ক্ষমতায় থাকতে কি করেছে? এইটা কিন্তু বাংলাদেশের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, 100 জন আমাদের 99 জনই বলতে পারবে না যে বিএনপির অর্জনটা কি, অথবা অন্যান্য দলের অর্জনটা কি, সেটা কিন্তু ওইভাবে মোটা দাগে বলতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যদি মানুষকে প্রশ্ন করেন, এখন যে 5 বছরের শিশু, সেও কিন্তু বলতে পারবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে তার ডিজিটাল বাংলাদেশ হয়েছে, অথবা স্বাধীনতা হয়েছে। তার কারণটাও তো অনুসন্ধান করা দরকার, কারণ স্পেস তো নাই, পলিটিক্সে কোনো ধরনের স্পেস নাই। আপনার এই টক শো ছাড়া আর কোথাও কোনো জায়গায় যায় আপনি দিচ্ছেন না যে একটা লোক দাঁড়াবে বলবে যে আমি এই করছি, অথবা এই সরকার ঠিক করতে পারে না। আমি তো বললাম, আমি একটা ঐতিহাসিক ধারাবাহিকতা বললাম, এইভাবে আসলে 1% এ চলে যাচ্ছে। তারা পারে না মানুষের আস্থা অর্জন করতে, এবং আমি মনে করি যে আস্থাটা অর্জন করতে হবে মানুষের রাজনীতি করে, এই নেতিবাচক রাজনীতি করে, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে এটা কিন্তু অর্জন করা যাবে না। একটা সময় তো চমক দেখানো যাবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু মানুষের মনোজগৎ থেকে ওই রাজনৈতিক দলটি কিন্তু বের হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এই জায়গায় রাজনৈতিক দলগুলো যারা মনে করে যে
জাতীয় ভিত্তিক একটি জাতীয় রাজনৈতিক দলের চরিত্রটা তারা তৈরি করবে, তাদের আসলে চিন্তাটা ওই জায়গায় আসা উচিত যে তাদের আইডেন্টিটি কী, তার আদর্শ কী, উদ্দেশ্য কী, এটা নির্দিষ্ট হওয়া উচিত। একটা দল এক সময় এক আদর্শ, কখনো বলবে সে জাতীয়তাবাদী দল, কখনো বলবে সে সন্ত্রাসী দল, কখনো বলবে সে সাম্প্রদায়িক দল। সুতরাং যখন যেটা তখন তেটা, এইভাবে করলে তো রাজনীতি হবে না, এইভাবে রাজনীতি হবে না। সেইটাই কিন্তু রাজনৈতিক শূন্যতা তৈরি করে। হ্যাঁ, সুতরাং আওয়ামী লীগ তো আমাদের জায়গায় বলতে পারেন যে আমরা এখানে থেকে আমাদের সরকার পরিচালনার পাশাপাশি বিরোধী রাজনৈতিক যে স্পেস দরকার সেটার জন্য আমরা হয়তো যদি বিএনপি মনে করে অথবা অন্যান্য দল মনে করে যে তাদের উপদেশ দেওয়া দরকার, আমাদের পক্ষ থেকে আমরা সেই রকম একটা একাডেমিক ডিসকাশন তাদের সাথে করতেই পারি। আমরা জানবো যে সেটার প্রয়োজন আছে কিনা। মীর আব্দুস সবুদ আসুদ, আমরা দেখছি যে যেই স্পেসটার কথা আমরা বলছি, জাতীয় পার্টির কাছে সেটার সুযোগ থাকা সত্ত্বেও জাতীয় পার্টি এটা নিতে পারছে না। এইটা কি মনে হয় যে আসলেই পলিটিক্সের জন্য যেই ধরনের স্পেসের কথা আমরা বলছি, অন্তত বিরোধী মত কণ্ঠ থাকা মানেই কিন্তু সেটা যে মানে প্রকাশ করতে কোনো সমস্যা আছে তা তো না। বাংলাদেশে দেখছি আমরা সংসদে এবং সংসদের বাইরে গত কয়েক বছর যাবতে, যদিও আগে আপনারা সরকারের ভিতরেই ছিলেন, কিন্তু এখন তো সরকারের বাইরে থেকেও আওয়াজটা মনে হচ্ছে না যে সরকারের বাইরে। এই যে একটা কণ্ঠস্বর চিনতে পারা যে এটা সরকারের নাকি সরকারের বাইরে, এই ডিলেমাটার থেকে বের হয়ে আসার জন্য আপনারা কি করছেন? যেটি জানতে চাই যে জাতীয় পার্টির জন্য একটা স্পেস তৈরি করার সুযোগ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেইভাবে সেটার প্রয়োগ ব্যবহার দেখতে পাচ্ছি না। সেটা কি কারণে, নাকি আপনারা নিজেদের নেতৃত্বর ভিতরেও আমরা দেখছি নানান ধরনের বোঝাপড়ার সংকট বিভিন্ন সময় আমরা দেখি, সেটা নিয়েই ব্যস্ত থাকেন? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটি আমরা প্রথমেই জানতে চাচ্ছিলাম যে খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া তো একজন পলিটিশিয়ান হিসেবে আপনাদের কলিগ এবং আপনাদের নেতাও দীর্ঘদিন কারাভোগ করেছেন। ফলে এইখানে এই বিষয়গুলি নিয়ে আপনাদের কোনো মন্তব্য নাই, বক্তব্য নাই কেন? যদি কারাগারে থাকাটাই যৌক্তিক মনে হয় সেটা নিয়েও আপনাদের মন্তব্য থাকতে পারে, অথবা অন্য কোনোভাবে বের হয়ে আসার প্রশ্নেও আপনাদের কোনো অবস্থান দেখি না। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জনপ্রিয় টকশো আজকের বাংলাদেশ দর্শক শ্রোতা এবং বিশেষ করে আমার সাথে যারা সহ আলোচক আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমাদের শ্রীলঙ্কায় জায়ন সহ প্রায় 300 মুসলমান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইন্তেকাল করেছে, এবং খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ ইন্তেকাল করেছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং শফিউল হক চৌধুরী সহ প্রায় 500 যে ইনজোর্ড হয়েছে তাদের আশু সুস্থতা কামনা করে শুরু করছি। আপনি আমাকে সেকেন্ড ট্র্যাকে ফেলে দিয়েছেন আলোচনার মধ্যে। আপনি এখানে স্পিকার, আমরা এখানে সদস্য। আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম 9 বছর। তখন হাবিব ভাই, আফজাল ভাই আমাদের বিরোধিতা করেছে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং ওনারা বলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে, আমরা বলি যে আমরা স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছি। আমাদের দোষ কি? 82 সালে আমাদের ক্ষমতা নিয়ে আসলো বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। আমরা 84 সালে নির্বাচন দিয়ে ব্যারেকে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। আমরা মানে জাতীয় পার্টি, তখন কিন্তু জাতীয় পার্টি হয়নি। 84 সালে আমরা নির্বাচন দিয়ে ব্যারেকে চলে যেতে চেয়েছিলাম। সেটাকে আপনারা কিভাবে অন করেন? আমি যেটা বলি, যেটা আপনার গিয়া মইনু আহমেদ চৌধুরী ব্যারেকে ফিরে যেতে পেরেছে, আমাদের ব্যারেকেও যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা দল করেছি, নির্বাচন করে ক্ষমতা এসেছি, এবং ক্ষমতায় এসে আমরা দুইটা অন্ততকে ভালো কাজ করেছি। একটি হলো আমরা রাষ্ট্রভাষা বাংলা সর্বস্তরে চালু করেছি, আরেকটা হলো আমরা এদেশে আর যাতে সেনা অভ্যুত্থান না হয় সেজন্য আইন পাশ করেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা যে স্বল্প বাজেটে যে উন্নয়ন করেছি সেটা জনগণের হৃদয়ে আছে। কিন্তু এই যে হাবিব ভাই যেটা বলল যে
আমরা হাবিব ভাইকে বলেছিলাম আমাদের সাথে আসার জন্য, বা অন্যান্য ছাত্র নেতাদের আমরা বলেছিলাম আমাদের জন্য আসার জন্য, কিন্তু ওনারা নাকি আসে নাই। আমি বলতে চাই যে আপনার এই যে এই 2000 এই আপনার 2008 সালের নির্বাচনে বেগম জিয়া তারেক জিয়ার আপনার গিয়ে প্যানেলের বিনিময়ে নির্বাচনে এসেছিল। বিএনপি সেদিন নির্বাচনে এসেছিল, তারেক জিয়ার প্যানেলের বিনিময়ে যুক্তরাজ্য পাঠিয়ে নির্বাচনে এসেছিল। আমরা যখন 91 সালে এবং 96 সালে দুইবার আমাদের নেতা পাঁচটি সিটে জয়লাভ করার পরেও আমাদেরকে বেল দেওয়া হয়নি। তারপরেও আমরা খালেদা জিয়ার ব্যাপারে কেন বলি না যে ওনাকে বেল দেওয়া উচিত বা বেল দেওয়া উচিত না, এটা আমি বলি না। এই প্রশ্নটা আপনি করেছেন কারণ এদেশের মানুষ একটু সফট হার্টেড, কখনো তারা খুব বেশি ক্ষেপে যায়, কখনো বা তারা নরম হয়ে যায়, কাদা মাটির মতো নরম হয়ে যায়। আবার আপনি লাল মাটির মতো শক্ত মাটি, যেখানে অনেক পাথরের মতো অবস্থা হয়ে যায় মানুষের। মানুষের মনটাও এরকম, মানুষের চিন্তা চেতনাটাও এরকম, মানুষের চরিত্রটা এরকম, ঋতু বৈচিত্র্য আমাদের দেশের মানুষের, বাংলাদেশের মানুষের। তো এক সময়ে যেমন মনে করেন বিএনপির বিরুদ্ধে, যেমন এই যে 29শে ডিসেম্বর 2008 সালের নির্বাচনে মানুষ বিএনপির বিরুদ্ধে রায় দিয়েছে। কেন রায় দিয়েছে? বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা যেই কর্মকাণ্ডগুলো করেছে তার বিরুদ্ধে 2008 সালের নির্বাচনে তারা রায় দিয়েছে। সেই নির্বাচন কিন্তু বিএনপির আপত্তি নাই। সেই নির্বাচনে বিএনপি বলে তাদের পার্সেন্টেজ অফ 30+, এটা কিন্তু তারা স্বীকার করে। আমি যদি একটু বর্তমানে আসি আর কি, অতীতে তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে আমরা যে জিনিসটা জানতে চাই যে জাতীয় পার্টি বাংলাদেশের সংসদে সবচেয়ে বড় বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারা বিরোধী দলের যেই ধরনের বিষয়গুলি, সরকার কিভাবে চলছে, রাষ্ট্রযন্ত্রের কোথায় কোথায় ঠিক হচ্ছে হচ্ছে না, সেগুলি আমরা আপনাদের কাছ থেকে শুনতে পারি না কেন? আমি যেটা বলি, অতীত নিয়েই বর্তমান, বর্তমান নিয়েই ভবিষ্যৎ। আমাদের 96 সালে এই আপসীর নেত্রী জেলখানা খুলে দিয়েছে যে আমরা যাতে সরকার গঠন করতে পারি, আমাদেরকে সমর্থন দিবে বলেছে, কিন্তু আমরা তাদের সমর্থন না দিয়ে আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমরা আপনার 96 সালে আমরা যখন আওয়ামী লীগের সাথে 2008 সালে মহাজোট করে সরকার গঠন করেছি, এবং 96 সালে ঐক্য জোট, আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্য জোটের মাধ্যমে সরকার গঠন হয়েছিল। আমরা 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে জাতীয় সরকার করে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, এবং গতবারও আমরা এই যে 30শে ডিসেম্বর নির্বাচনে, 30শে ডিসেম্বর নির্বাচনে আমরা মহাজোটে ছিলাম। তো মহাজোটে ছিলাম অবস্থায় যে আমরা যেহেতু আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছি, মহাজোট মানে আমরা আওয়ামী লীগ, আপনার 14 দল সবাই মিলে এলো মহাজোট, সেই মহাজোটে আমরা নির্বাচন করেছি। আপনার 2014 সালের 5ই জানুয়ারিতে আপনি 14 দলীয় জোট সরকার গঠিত হয়েছে, মহাজোট সরকার গঠিত হয়েছে। কিন্তু এবার মহাজোট, আওয়ামী লীগ মহাজোটের নেতৃত্বে ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামী লীগ 14 দলকেও সরকারে নেয়নি, জাতীয় পার্টিকেও সরকারে নেয়নি। আওয়ামী লীগ এখন একা চলার নীতিতে অগ্রসর হচ্ছে। খুব ভালো, কিন্তু জাতীয় পার্টি কি একা চলার নীতি নিতে পারছে? আসুদ ভাই, এরপরে যখন আসবো তখন আপনার কাছ থেকে একটু এইটাই জানবো, কারণ জাতীয় পার্টি এখন যেভাবে চলছে এটা স্বর্ণলতার মতো, স্বর্ণলতা নিশ্চয়ই চেনেন, স্বর্ণলতার মতো আওয়ামী লীগকে আশ্রয় করে চলতেছে। এভাবে রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের সাথে আমাদের দীর্ঘদিনের না, কিন্তু এখন তো সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বলেছে যে আপনারা বিরোধী দল, কিন্তু আমরা যারা যারা মানুষ তারা এটা দেখতে পাচ্ছে না। যদি আওয়ামী লীগ আমাদেরকে সমর্থন না করে নির্বাচন না আসতো, তাহলে ইতিহাস অন্যভাবে লেখা হতো। আমরা তো আওয়ামী লীগের সাথে বরাবরই বহুদিন ধরে আছি,
আসুদ ভাই, কিন্তু তারপরেও তো জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে এবং বাংলাদেশের সংবিধান আপনাদেরকে একটা পজিশন দিয়েছে যে আপনারা বিরোধী দল, কিন্তু আমরা বারবার মানুষ হতাশ হচ্ছে যে বিরোধী দল মানেই তো সরকারের শত্রু, তা তো না, সরকারের যাতে ঠিক পথে থাকে সেইটাও তো বিরোধী দল করতে পারে, সেইটুকু আমরা দেখি না। হাবিব ভাই, আপনার কাছে আসি, আপনার কাছে আবার আসবো। আমি একটু বলে দিই, বিএনপির নেতারা বলে 6 জনকে নাকি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। আমি কিছু বলতে চাই না, এটা বিএনপির নেতারা বলে। এবং এই এমপিরা যারা নির্বাচিত হয়েছে তারা এটার প্রতিবাদ করে তাদেরকে হেয় না করার জন্য তারা বিভিন্ন মিডিয়ায় বক্তব্য রেখেছে। হাবিব ভাই, এই বিষয়ে আপনার কাছ থেকে আসতে চাই, কিন্তু তার আগে একটু জানতে চাই যে মানে বিএনপির রাজনীতি, বিশেষ করে এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই আপনাদের মতে গণতন্ত্র ফিরিয়ে আনা, কিন্তু একই সঙ্গে খালেদা জিয়াকেও ফিরিয়ে আনা। সেই ক্ষেত্রে এটা দুইটা পথই আছে। এটা খালেদা জিয়া, আমার মতো একটা সাধারণ মানুষ হইলে এটা শুধুমাত্র আদালতের কথাই বলতাম, কিন্তু খালেদা জিয়া যেহেতু একটা দলের চেয়ারপারসন, ফলে অন্য প্রসঙ্গগুলিও আসছে যে এটা কোনো রাজনৈতিক সমাধানের প্রয়োজন আছে কিনা, সুযোগ আছে কিনা, নাকি আন্দোলনের পথেই যদি যেতে হয় সেই সিদ্ধান্তটার কোনো বাস্তবায়ন, বাস্তব রূপ আমরা দেখতে পাই না কেন? না, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। কথা হলো বেগম খালেদা জিয়া কারাগারে কেন? ওনার তো কারাগারে থাকার কথা না। যে মামলায় ওনাকে আটকানো হয়েছে সেই মামলা আমরা মনে করি কোর্ট যে রায় তাকে দিক না কেন, এই মামলা ওনার আটকা থাকার কথা না। সিম্পল একটা ধারণা। আপনার এই জিনিসটা আপনি এখানে দেখেছেন, পান নাই, ঠিক আছে, আপনি মনে করেন এবং পেয়েছেন, আপনি মনে করেন, কিন্তু এটা তো ঠিক যে আদালত তাকে, হ্যাঁ আমি আদালতের কথাই বলছি, আদালত দিয়েছে অবশ্যই। এবং আদালত তাকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা জামিন যখন দিল তাকে উচ্চ আদালত, তখন কিন্তু বের আসার কথা ছিল। এই মুহূর্তে আপনার কুমিল্লার ওই 8 জন যে মারা গেল পেট্রোল বোমা হামলা, সেই মামলায় ওনাকে জামিন উচ্চ আদালত দেওয়ার পরেও কিন্তু আপিল করার পরে অ্যাপিল ডিভিশন, হাবিব ভাই, এটা তো টেকনিক, এটা তো এক বছর কিন্তু পরে আপনি না, দেখেন, আমি বলি মনে করেন এই যে আবার একটু পুরনো কথা বলে যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বিএনপি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল একদিনের জন্য আদালত কনস্টিটিউটিভ হইতে পারে নাই। এটা নিয়ে আপনি কি করবেন? এটা কিন্তু পলিটিক্যাল ডিসিশনের জন্য হয়েছে। যেই টেকনিকে বিএনপি এই কাজটা করছে, একই টেকনিক আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে খাটায়। আপনি একটা খুব এই প্রশ্নটা করার জন্য আপনাকে আমি ধন্যবাদ। যা জাতি হয়তো মনেও করেনি, আপনি মনে করে দিলেন, আমাকে বলার সুযোগ করে দিলেন। সেটা এই একটি জিনিস তো বিএনপি করেছে, যে বঙ্গবন্ধু হত্যার মামলা যাদের বিরুদ্ধে রায় হয়েছিল, বিএনপি তার পরের 5 বছরে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা এসেছিল। আসার পরে বিএনপি যদি ইল মোটিভ থাকতো, তাহলে বিএনপি মামলাটা পরিচালনা করার মধ্য দিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে, অথবা যে কোনোভাবে হোক তাদেরকে, যদি বিএনপি যদি ইল মোটিভ থাকতো, আবারও বলছে, ছেড়ে দিতে পারতো, মামলাটাকে শেষ করে দিতে পারতো। বিএনপি কিন্তু তা করেনি। এই জন্য বিএনপির প্রতি সরকারের কৃতজ্ঞতা থাকা উচিত, বিএনপিকে দোষারোপ না করে। আর আপনি যেটা বলছেন যে সেটি হলো যে আদালতকে আমি বলবো, এবং বাংলাদেশে খুব নির্মম, খুবই নির্মম, যে একজন বয়স্ক মহিলা হলে তারা কিছু ছাড় পায়, আর একজন 74 বছর বয়স্ক মহিলার 5 বছর সাজা হলো নিম্ন আদালত। উচ্চ আদালত তাকে আরও 5 বছর সাজা বৃদ্ধি করলো। সাজা বৃদ্ধি যারা চাইলো তারাই বা কোন মায়ের সন্তান? আর 5 বছর আবার যারা শাস্তি বৃদ্ধি করলো তারাই বা কোন মায়ের সন্তান? তার আগে আবার যে চ্যারিটেবল ট্রাস্টের মামলায় 7 বছর জেল হয়েছে, তাহলে 7 আর 5 12 বছর হয়ে আছে, তার বয়স 74 বছর। আরও 5 বছর মামলা সাজা বৃদ্ধি করা কোনো মানব সন্তান এটা পারে? তা বাংলাদেশে হয়েছে। এই জন্য আমি বলবো যে সরকারকে আমি আবারও বলবো যে বারে বারে অনেক হয়েছে, এবং এর আবার শোধ যদি পরবর্তী সময় অবশ্যই প্রকৃতি তার শোধ নেবে। এই যে আজকে যে সরকারের এই যে মিথ্যাচার, টোটাল জাতিকে আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিশেষ ক্যাডার থেকে শুরু করে শিক্ষক, ব্যাংকার, সাংবাদিক, সবাইকে এই যে 29 তারিখে ভোট করতে বাধ্য করে জাতিকে নষ্ট করলো এই সরকার। আর আল্লাহ দোহাই লাগে বেগম খালেদা জিয়াকে অন্তত মামলাগুলি সঠিক মতো পরিচালনা করার মধ্য দিয়ে, তার জামিনের ব্যবস্থা করার মধ্য দিয়ে দেশে একটা গণতন্ত্রের সুবাতাস ফিরে নিয়ে আসুক। আমরা আরেকটা বিরতিতে যাব, পরে আবার যখন আসবো তখন গণতন্ত্রের সুবাতাস কিভাবে আসতে পারে সেটা একটু জানবো। আফজাল ভাই, বিরতির পর একটু জানতে চাই, স্পেসের ব্যাপারে কনসার্নটা আছে, এবং এই কনসার্নটা নিয়ে আমরা যেটি বুঝি সেটা জাতীয় পার্টি যেটা বলছে, সংসদে এবং সংসদের বাইরে মানুষের, কারণ এইটা কিন্তু কোনোদিনই হতে পারে না যে সবচেয়ে ভালো যখন আপনি থাকবেন তখন ওই যে বেশি ভালো না বলার জন্যও তো একটা লোক থাকতে হবে। সেই জায়গাটা তৈরি হওয়ার ক্ষেত্রে
একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন কিনা যে বাংলাদেশের সত্যিকার অর্থেই স্পেস কমে যাচ্ছে বলে যারা মনে করছেন তাদেরকে স্পেস দেওয়ার একটা দায়িত্ব এটা রাষ্ট্রেরই আছে? কারণ আমরা অনেক সময় দেখি, যেমন কানাডায় ওরা একটা কমিশন করেছে, যদি যেহেতু এখন ধরেন গণতন্ত্রের সাথে সাথে সংবাদপত্র সার্কুলেশন কমে আসতেছে, এরকম ক্ষেত্রে মানুষের বলার অধিকার কমে আসতেছে, যাতে কমে না আসে, ছোট ছোট সংবাদপত্রগুলি যাতে টিকে থাকে সেটার জন্য তারা অর্থ বিনিয়োগ করতেছে। কেন? কারণ মানুষের যেন বলার জায়গাটা কমে না যায়। আমাদের তো ওই দিকটা দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত এগুলির কিন্তু ভিন্নভাবে প্রকাশ এবং নানান রকমের আনএক্সপেক্টেড প্রকাশও আমরা দেখি। সেই দিকে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা। ভাই, স্পেসের কথা আমরা সবসময় বলি, কিন্তু মানে শুধু বিএনপি না, সত্যিকার অর্থেই এখন এমনকি মাঠে তো আওয়ামী লীগও আমরা দেখি না যে মানে কোনো একটা ইস্যু নিয়ে তাদের বক্তব্য, আলোচনা, দেশে ভালো কিছু হচ্ছে সেইটার প্রচারণাও, যেটা নির্বাচনের আগে আমরা ব্যাপক দেখেছি, নির্বাচনের পরে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এটা কেন? এখন আসলে পরিবর্তন তো দেশে একটা হচ্ছে এবং দ্রুত পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তন শান্তি, উন্নয়ন, গণতন্ত্রের ধারারই পরিবর্তন। সুতরাং পরিবর্তনকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা যদি সবসময় বলি মানি না, মানব না, তারপরে সমস্ত কিছুই নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তাহলে কিন্তু সংকটটা থেকেই যাবে। এবং সেই কারণে বলি যে ওই রাজনীতি বাংলাদেশে অনেক হয়েছে, দেশটা আগায় নেয়, এগুতে পারে না, কারণ জাতির জনক বঙ্গবন্ধু তাকে হত্যা করা হয়েছে। ওই যে আমাদের হাবিব সাহেব বললেন যে কিভাবে তারা বলতে চাইলেন যে বেগম খালেদা জিয়া আজকে জেলে আছে, তার জন্য আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, একেবারে সব কিছু করতেছেন, কিন্তু বাস্তবতা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে তখন হাবিব ভাই আমাদের দলে ছিলেন এবং উনি ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। তখন কিন্তু আমরা কিন্তু এই যে টকশোতে বসে এই যে হাজারে এই যে কথাবার্তা বেগম খালেদা জিয়া জেলে, এই কথাও আমরা বলতে পারি নাই, কারণ ওই রকম জায়গা ছিল। আজকে বাংলাদেশে কতগুলো আপনাদের মিডিয়া আছে, এরকম অনেক মিডিয়া, প্রায় 40টার বেশি আজকে মিডিয়া, তারপরে প্রিন্টিং মিডিয়া প্রচুর, তারপরে ধরেন আজকে অনলাইন মিডিয়া, কোনো কিছুই কিন্তু গোপন থাকছে না। হ্যাঁ, মানে একটা হয়তো রাজনৈতিকভাবে বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে মানে বাংলাদেশের মানে মূলধারা রাজনীতি থেকে দূরে সরে গেছে, এবং সেটা তো একটা বাস্তবতা যে আমি সরকারে আছি অথবা আওয়ামী লীগ সরকার ধরেন একটা মানবিক সরকার, কিন্তু রাষ্ট্র কিন্তু মানবিকতা রাষ্ট্রের কাছে বিষয় না। যে অন্যায় করে তাকে শাস্তি পেতে হয়, যে অপরাধ করে তাকে শাস্তি পেতে হয়। আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে মনে বলতে পারি যে একজন সিনিয়র সিটিজেন আজকে বেগম খালেদা জিয়া জেলে আছেন, আমারও খারাপ লাগতে পারে, কিন্তু রাষ্ট্র কি সেখানে খারাপ ভালোর জায়গায়? সেটা নৈবেত্তিক তার অবস্থান, সেখানে তো সে খারাপ ভালোর কথা বলতে চাই না, সেখানে কিন্তু অপরাধ যে তার শাস্তিটা পেতেই হয়। আপনি যেটা সবার জন্য একই রকম করতেছে অথবা অন্য একটা স্পেসের কথা বলছিলেন, সেটা তো বাংলাদেশে হয় নাই বাস্তবতা। আমি আগেই বলেছি, শুরুতেই বলছিলাম যে এই যে বাংলাদেশের যে নেতিবাচক রাজনীতি খানিক সময়ের জন্য এটা কিন্তু মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে, দীর্ঘ সময় কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে এটা কিন্তু মানুষের মানে আস্থা অর্জন করতে পারে না। কারণ আপনি দেখেন যে বাংলাদেশে এখানেও তো আমাদের সক্ষমতা অর্জন হয়েছে, আমরা জঙ্গিবাদকে যেভাবে ট্যাকেল করেছি, তাহলে নেতিবাচক রাজনীতি যদি সেইভাবে যায়, আপনি যদি জ্বালাও পোড়াও এর কথাই বলেন, সেটাকে ট্যাকেল করার মতো সক্ষমতা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এখন আছে। এরকম অবস্থায় আমরা তো এটা আওয়ামী লীগের সরকারই তৈরি করেছে, তাহলে এখন এইটা আপনি কেন এইটার ভিতরে যাবেন না? চাচ্ছিলাম শুধু এই জঙ্গিবাদী হামলা এইসব বিষয় না, আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে দলগুলো আওয়ামী লীগের বাইরে দীর্ঘ সময় সরকার পরিচালনা করেছে, তাদের জন্মটা তো আসলে ক্ষমতায় থেকে, আর ক্ষমতায় থেকে যে দলের জন্ম হয় সেই দলের কর্মীদের মনস্তত্ত্ব, সেই দলের কর্মীদের আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু ক্ষমতা কেন্দ্রিক থাকে। হ্যাঁ, এটা কিন্তু এই যে আওয়ামী লীগের এই তো 2 মাস পরেই আওয়ামী লীগের 70 বছর পূর্ণ হবে। এই 70 বছরের ধারাবাহিকতায় একটি দলের শিকড় যেভাবে মানুষের ভিতরে মাটি মানুষের সাথে সম্পর্কিত, সেই রকম সম্পর্কিত দল বাংলাদেশ তো অনুপস্থিত। স্বাভাবিকভাবে আপনি যে স্পেসের কথা বললেন যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা তো মানে পূরণ করার জন্য সেই যে পজিটিভ রাজনীতি, সেই রাজনীতি যদি না হয় বাংলাদেশে, তাহলে শূন্যতা থাকবেই।
এবং বাংলাদেশে আওয়ামী লীগ দাপটের সাথে মানে সরকারে থাকবে, সরকারের বাইরে থাকলেও তারা দাপটের সাথেই থাকবে, এটাই বাস্তবতা। কারণ এই দলের যে সামগ্রিক যে সাংগঠনিক ভিত্তি, এটার সাথে পাল্লা দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল তো সেভাবে এগোতে পারবে না, এবং সেটাই হলো বাস্তবতা। তবে আমরা আশা করি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর বিকাশ হোক, গণতন্ত্রের বিকাশের জন্য এটাও দরকার। তবে এই যে বাংলাদেশে এখন বিএনপি যে রাজনীতিটা করছে, সেই রাজনীতি আসলে আমি মনে করি যে এটা মানুষ গ্রহণ করছে না। মানুষের গ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু এখন ওই রাজনীতি থেকে সরে আসতে হবে। কারণ বিএনপি চেষ্টা করেছে, তারা ক্ষমতায় যখন ছিল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা হাওয়া ভবন কেন্দ্রিক রাজনীতি করেছে, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং সে অপরাধে সে দণ্ডিত হয়েছে, আবার বিদেশ থেকে টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে এতিমের টাকা মানে তছরূপ করার অপরাধে আজকে কারাভোগ করছেন। সুতরাং এইগুলো বিষয়গুলো যে বাংলাদেশে ঘটছে, এবং উনি একসময় মানে কালো টাকা সাদা করার জন্য উনি ব্যাংকে জরিমানা পর্যন্ত দিয়েছেন। সুতরাং এই সমাজের উচ্চ জায়গা থেকে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে আনতে হবে, এবং সেখানে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র অথবা একটা যৌক্তিক সমাজ ব্যবস্থা যেখানে আইনের শাসন কায়েম হবে, যেখানে বঙ্গবন্ধুর মতো হত্যাকাণ্ড বাংলাদেশ হয়েছে, সেখানে ইন্ডেমনিটির অধ্যাদেশ দিয়ে তার বেনিফিশিয়ারি বিএনপি ছিল এবং সেই অধ্যাদেশ দিয়ে সেই বিচার বন্ধ করা হয়েছে। তারপর 21শে আগস্ট আজকে বেগম খালেদা জিয়ার জন্য আজকে এখানে বসে অনেক ধরনের মানে কথা বলা হচ্ছে, ঠিক আছে, বলতেই পারেন, তাদের দলের নেত্রী বলতেই পারেন, আমার সেখানে কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা তো মানে এইরকম শিকার হয়েছি, আজকে আল্লাহ না করুক যদি সেই দিন একটা গ্রেনেড, যে গ্রেনেড হামলার সাথে বিএনপি জড়িত ছিল, তার সময় স্টেট মেকানিজম জড়িত ছিল, সেই গ্রেনেড হামলায় যদি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আজকে মৃত্যুবরণ করতেন, অথবা তিনি যদি আমাদের মাঝখান থেকে হারিয়ে যেতেন, তাহলে বাংলাদেশের কি হতো? সুতরাং আজকে বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে শেখ হাসিনা ভিন্ন, বাংলাদেশের মানুষের ভাবনায় অন্য কোনো সরকার প্রধান এখানে মানুষের ছিল না, যে রাষ্ট্রটা পরিচালনা করতে হয়, শক্ত হাতে হালটা ধরতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আজকে তিনি কিছু প্রমাণ করেছেন যে বাংলাদেশটা তার হাতেই নিরাপদ, বাংলাদেশের শান্তি, উন্নয়ন, গণতন্ত্র শেখ হাসিনার হাতেই আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেখানে সেই রকম নেত্রীর সাথে এরকম অবস্থায় স্পেস থাকলো কি থাকলো না, সেটা আসলে কেয়ার না করলেও চলে, কেয়ারের বিষয় না, সেটা হচ্ছে না তাদের নেতিবাচক রাজনীতির কারণে। এখানে তো আমাদের কিছু করার নাই। আমরা কি ধন্যবাদ। আমি একটু এরকম প্রেসক্রিপশন দিয়ে সরকারি ভালো দল করে দিতে পারবো? এক মিনিটে একটা জিনিস জানতে চাই, যে এই যে ধরেন জাতীয় পার্টির একটা বড় সুযোগ, সেটা আমরা মনে করি যে জাতীয় পার্টি যথাযথভাবে কাজে লাগাতে পারছে না, এ ব্যাপারে আপনাদের ভিতরে মানে যারা দলের ভিতরে আছে তারা কি সন্তুষ্ট মনে করে রাজনীতি মানে সংসদের পারফরমেন্সে, নাকি এটা নিয়ে আপনাদের ভিতরে চিন্তা আছে? একটা সময় আসে আওয়ামী লীগের মতো দল শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর অপেক্ষা করতে হয়েছে আবার ক্ষমতা আসার জন্য। 70 বছর তাদের জন্ম 70 বার্ষিকী পালন করবে অচিরে, এই জুনে, জুনে। তো সেই দলের 21 বছর লেগেছে। আমাদের নেতা অসুস্থ, তিনি সিঙ্গাপুরে চিকিৎসায়, সিএমএইচের চিকিৎসায়। কারণ আসলে তো বাংলাদেশের এই 21 বছর কেন লেগেছে? নেতৃত্ব শূন্য ছিল 21 বছর আওয়ামী লীগের। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে নেতৃত্ব শূন্য করার জন্য। এরশাদকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে বিএনপির আমল থেকে শুরু করে অদ্যাবধি নেতৃত্ব শূন্যের জন্য। আজকে বিএনপির নেত্রী খালেদা জিয়া জেলে আছে, দুর্নীতি মামলায় জেলে আছে। আর যাই বলি, একটা রাজনীতিবিদ জেলে গেলে তাকে রাজনীতির কারণেই যায় জেলে, দুর্নীতিটা অত গুরুত্ব পায় না সাধারণ মানুষের কাছে। উনি দুর্নীতি করেছে কি করেছে না সেটা সাধারণ মানুষের কাছে, বিচারকের কাছে, এর জন্য বিচারক তাকে শাস্তি দিয়েছে। সাধারণ মানুষ মনে করে উনি রাজনীতিবিদ। উনি ছাড়া চেষ্টা করেছে বিএনপি 20 দল করেছে, ঐক্য ফ্রন্ট করেছে, বিএনপি ডাক্তার কামাল হোসেনকে সামনে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিছুই হয়নি। নেতৃত্ব শূন্যতা একটা বিশাল শূন্যতা, এবং সেই কারণে আজকে আমি মনে করি আগামী 7 দিনের মধ্যে কামডাউন শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে শুভ বাতাসের জন্য। 7 দিনের মধ্যে আমার ধারণা খালেদা জিয়া মুক্তি পাবে এবং এই 6 জন শপথ নেবে। কেন এটাও আমার আসুদ ভাই 1 মিনিটে জানতে চাই কিভাবে সুবাতাস বইবে 7 দিনের মধ্যে? আপনি দেখেছেন গত 1 মাসে এই এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী কতবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছে, এবং
স্থায়ী কমিটির থেকে শুরু করে ওনাদের মানে আপনার গিয়া এই কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি সবার সাথে বৈঠক করেছে এবং 8টা বিভাগীয় কমিটি করেছে। কেন করেছে? আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, তাই তো, তাই না? কেন সুসংগঠিত করতে? আওয়ামী লীগ তো এমনি অনেক সুসংগঠিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে এবং আগামী বর্ষ হলো মুজিব বর্ষ। তারপরে আপনার 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব পালন করবে এবং আগামী অক্টোবরে ওনাদের কাউন্সিল, এবং সেই কাউন্সিলে ওনারা দলটাকে সাজাবে। সত্যিকার অর্থে আধুনিক প্রযুক্তি সম্বলিত জ্ঞান নিয়ে আগামী আওয়ামী লীগের এই কমিটি 3 বছরের জন্য হবে। তারা মুজিব বর্ষ পালন করবে, তারা সবই তো বলে যাচ্ছে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করবে। জাতীয় পার্টির কি কোনো কাউন্সিলে ইয়া থাকবে? সেই কারণে আজকে যেমন নুসরাত, শাহিনুর, তারপরে তাসকিন সাহেব যে ওয়াসার এমডি, উনি প্রেস কনফারেন্স বলে দেয় যে পানির মধ্যে কোনো পানি একদম ওয়াসার পানি স্বচ্ছ এবং পানি আপনার সুপেয় পানি, কোনো জার্ম নেই, ওয়াসাতে কোনো দুর্নীতি নেই। এইসব কথাবার্তা প্রধানমন্ত্রী তো ভালো করে জানে, কারণ প্রধানমন্ত্রী তো নিচের থেকেই আসছে। আজকে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, সরকারের নেতৃত্ব দিচ্ছে। এইগুলো সব কিছু মিলে উনি একটা শক্তিশালী বিরোধী দল ফেস করার জন্যই উনি আওয়ামী লীগকে ঢালাওভাবে সাজাচ্ছে। তার মানে এটা থেকে আমরা বুঝলাম যে জাতীয় পার্টি খুবই শক্তি সঞ্চয় করছে। এই তথ্য আমরা না জানলেও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জেনে গেছে। আফজাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে যে স্পেসের কথা বললাম, খালেদা জিয়ার মুক্তি অবশ্যই এটা আদালতের বিষয় এবং আদালতের বাইরেও রাজনৈতিক বিষয়ও হইতে পারে। সেটা আসলে আমরা মনে করি যে রাজনৈতিক বিষয় যদি হয় তাহলে সেটা রাজনৈতিকভাবেই বিবেচনা হবে, যদিও এটা বিচারের বিষয় না। মুক্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সিদ্ধান্ত হয় এবং সেগুলি অস্বাভাবিক কিছু না। সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো সেটা হয় না, কিন্তু রাজনীতিবিদদের তো এরকম হয়। সব মিলিয়ে এই সামনের সময়টাতে শপথের জন্য একটা স্পেস তৈরি করা, কথা বলার স্পেস তৈরি করা, সেই জন্য আপনারা কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছেন কি? কই স্পেস তো আছে। এই যে আমাদের বিএনপির বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব তো আমাদের পাশেই বসে আছেন। আমরা তো কথা বলছি না এবং কথা যে হচ্ছে না তাও তো না। সুতরাং বিএনপি তো আজকে এই অবস্থায় কেন আসলো, মানে এই অবস্থায় তো এমনি বিএনপি যে আসছে তারা যেটা বলে যে তারা কোথাও দাঁড়াতে পারে না, সেই বিষয়টি না, বিএনপি দাঁড়াতে পারে না এরকম কথা না। আমি তো গত এই সপ্তাহে দেখলাম যে তারা সারা বাংলাদেশে অনেক জায়গায় তারা মিটিং করছে এবং তারা সম্মেলন করছে, ময়মনসিংহে সম্মেলন করছে। হ্যাঁ, একটু আগে প্রিন্স সাহেবের সাথে আমার কথা হলো, তিনি বললেন যে ময়মনসিংহে তাদের আগামী দিনে কয়েকদিন পরে মিটিং আছে। সুতরাং তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে মানুষের আস্থা অর্জন করার জন্য যে কাজটি, সেটি করতে হলে বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক কিছু পরিবর্তন আনতে হবে, যেটা আসু ভাই বলেছেন। আর আওয়ামী লীগের যে এই সময়ের যে আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে, এটা কিন্তু আসু ভাই হয়তো আগে খেয়াল করে না। আওয়ামী লীগের গঠনতান্ত্রিকভাবে যে কাজ এবং এটা ধারাবাহিক মানে রুটিন ওয়ার্কের মধ্যেই আওয়ামী লীগ নির্দিষ্ট সময়ের মধ্যে তার কেন্দ্রীয় কমিটি মিটিং করতে বাধ্য, তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বৈঠক করতে বাধ্য, অথবা যৌথ মিটিংগুলো হবে। এবং এই সময়ে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আপনাকে জানিয়ে এবং দেশবাসী ইতিমধ্যে অবগত হয়েছে, যে বাঙালি জাতির জন্য এই যে 2020-21 এই সময়টা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন। কারণ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অথবা জাতির জন্য বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী। তো এই সময়কে সামনে রেখে আমরা মুজিব বর্ষ পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে। সুতরাং সে ঐক্যবদ্ধ জাতি যখন এই দিবসগুলো পালন করবে, স্বাভাবিকভাবে তার জন্য একটা সাংগঠনিক প্রস্তুতি আমাদের নিতে হবে। সরকারিভাবে সেই প্রস্তুতি আছে, রাজনৈতিকভাবেও সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। ফলে এইগুলি কোনোটাই রাজনৈতিক প্রতিপক্ষের জন্য প্রস্তুতি নেওয়ার কোনো কিছুই না। প্রতিপক্ষের জন্য আমরা আমাদের রাজনীতি করছি, সেখানে প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য অথবা এইরকম কোনো রাজনীতি আমরা করি না। আমরা মনে করি যে দেশের মানুষ আমাদের সাথে আছে, কারা কি করলো না এটা আমাদের ধর্তব্য বিষয় না। বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং
পৃথিবীতে বাংলাদেশ এখন একটা অমিত সম্ভাবনার দেশ। আফজাল ভাই, আলোক উজ্জ্বল অবশ্যই আমরা ভবিষ্যতের দিকে আপনার সঙ্গে যাচ্ছি। একমত, এবং এই সেই সম্ভাবনা আর যাত্রাপথে বেরিয়ে যাক সেটা আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ। আমার আর সময় নাই, আমি একটু ষড়যন্ত্র অথবা হাবিব ভাইয়ের কোনো কাছে আসতে চাই। অপশক্তি হাবিবুর, আমাদের চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করলো সফল কাম হতে পারে বলে আপাতত বিশ্বাস আমাকে করি। সফল হইতে হচ্ছে বাধা দিতে। হাবিবুর রহমান হাবিব, এই যে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও বলেছেন যে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রস্তুতি কতটা আছে এবং সেটা কিভাবে এগিয়ে নিচ্ছেন? সবসময় আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে পুলিশের বাধার কারণে আপনারা রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না। আমি আপনাকে খুব বিনয়ের সাথেই বলি, আমি আজকে কিছুই বুঝলাম না, আগামাথা আলোচনার কিছুই বুঝলাম না যে কি আলোচনা করতে আসলাম আর কি আলোচনা করছি আর কি আলোচনা করব। বিভিন্ন বিক্ষিপ্ত আলোচনা হয়েছে। বলা যায় যে এখনকার রাজনীতিটা আপনি রাজনীতিটারই এক কথায় প্রকাশ করে দিয়েছেন, এটা আমাদের কিছু করার নাই। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমার ভাই আসুদ, হ্যাঁ, এখন যে খবরটা দিলেন, এখন তো আসুদ ভাইয়ের কাছে ফোন আসবে, 7 খবর দিনের না, ভিতরে এটা কিন্তু analysis। খালেদা বের হয়ে আসবে। খবর এক জিনিস আর analysis আচ্ছা, এক গেল। জিনিস। আর আমার ভাই আফজাল যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছে, আর আপনি যে প্রশ্নটা করেছেন তাতে যে আন্দোলনের কোনো বিকল্প নেই, কারণ সরকার একটা ধরেন আপনার অন্ধ, যে তার সামনে দিয়ে যে পৃথিবীর বিশ্ব সুন্দরী হেঁটে গেলে তার কোনো আসে যায় না, প্রতিক্রিয়া দেখায় না, যে কথা বলতে পারে না, তার সামনে মধুর কণ্ঠ বলে তা বলতে পারে না, যে কানে শোনে না, তানসেন গান গালে সে শুনবে না। তো আজকে এই সরকার অন্ধ, বোবা, মানে যত ধরনের সবই আমাদের বিরোধী দলের আকুতি তাদের কানে যাবে না। কিন্তু আমরাও তো বিরোধী দলকে তানসেনের মতো বা বিশ্ব সুন্দরীর মতো দেখতে পাচ্ছি না। না না না, আমি বলি, আপনি দেখবেন কই থেকে? আপনার একটা জাতীয় নির্বাচন হলো, আমি যতদিন আসবো ততদিনই বলো জাতীয় নির্বাচন হলো, পৃথিবীর কোন দেশে আছে? আমরা প্রায় 50 জন মানুষ আমরা ক্ষত বিক্ষত হয়েছে, বিভিন্ন জায়গায় কাউকে গুলি খেয়েছে, কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের 17 জন ফজল হক মিলন, খালিপুর খোকন সহ তারা জেলখানায় ছিল, এখনও ফজল হক মিলন জেলখানায় আছে। অথচ নির্বাচন কমিশন বলেছিল, সরকার প্রধান বলেছিলেন যে আপনার নির্বাচনে আসেন, কারণ আমি কোনো মিথ্যা মামলা হবে না আর নতুন কোনো মামলা হবে না। আমি প্রতিদিন একটা টক শোতে বলেছিলাম, আমাকে যখন ফোন করলো বুধবার আমার ছোটো ভাই, যে ভাই আজকে আমার প্রায় 100 জন 3-4টা মামলার মানে আসামিরা যাচ্ছে হাজিরা দিতে, তো ওখানে গিয়ে তোমার টাকা দিতে হয়, তো প্রস্তুতি দিতে, তার কারণ কর্মীরা তো পাবে কোথায়, আমি বা পাবো কোথায়? তাহলে আমার পকেটে 57 টাকা। আমি অ্যাডভোকেট মজদুরকে ফোন করলাম যে ভাই আপনি ব্যবস্থাটা করেন, আমি আপনাদেরকে বিকাশ করব। আমার প্রশ্ন হলো যে আমার লোকগুলি কেন আপনার যে ইতে গেল, কোর্ট বারান্দা কেন গেল? যাওয়ার তো কথা না। আমার এই 300 লোক কেন কোর্ট বারান্দা যাবে? তারা একটা বোমা মারে নাই, একটা পোস্টার সেট নাই, আওয়ামী লীগের অফিস ভাঙে নাই, আওয়ামী লীগের দিকে চোখ তেরা করে তাকায়ও নাই। তাহলে কেন তারা আপনার কোর্টে যাবে আর কেন আমাকে টাকা জোয়াল করে তাদের পক্ষে টাকা দিতে হবে? এদিকে ভোট হয়েছে, আজকে যত কথা বল না কেন, একটা মেয়ে যদি কাউকে ভালোবেসে তার সাথে বিশ্বাস করে যদি কোথাও যায়, সে সিনেমা দেখার নাম করে হোক আর সে মেলায় নিয়ে যাওয়ার নাম করে হোক, গিয়ে সেখানে যদি তাকে নিয়ে যায়, সে সহ তার বন্ধুরা ধর্ষণ করে, তারপর যদি মানুষ তাকে বিয়ে দেয়, তাও ওই মেয়েটার অন্তত সান্ত্বনা থাকবে এবং ধর্ষককে বলতে পারে তুই ধর্ষণ করেছিলি তোর বন্ধুদের দিয়ে, তাও তুই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিস। আর আজকে টোটাল প্রশাসনকে দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের আপনার অধিকারটা যে কেড়ে নিলেন। এই যে মানুষ ভোট দিতে পারলো না, আওয়ামী লীগের লোকেরাও পারে নাই, এর ভেতরে আগামী 5 বছর 5% লোক ভোটার মারা যাবে, তারা ভোট দিতে পারলো না, তাদের অধিকারকে হরণ করা হলো। সেই অধিকার হরণ করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, ভোট ছিনতাই করে, আমরা মনে করি যে সেই অধিকারটা ফিরে নিয়ে আসার কাজটাই তো রাজনীতির, এবং সেই রাজনীতিটাই আমরা দেখতে চাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 2003 সাল থেকে এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।